রজতবাবু ব্যালকনিতে নিজের সাধের আরাম চেয়ারে বসেছিলেন। মাধবী দেবী 2 কাপ চা নিয়ে এলেন, 1 কাপ স্বামীকে দিয়ে নিজে 1 কাপ নিয়ে পাশের চেয়ারে বসলেন। বসতে বসতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুকের ভিতর থেকে। কি হবে দীর্ঘশ্বাস ফেলে? বললেন রজতবাবু। সারা জীবন ওদের জন্যই তো খাটলে আর ওরাই আমাদের ছেড়ে চলে গেল। মাধবী দেবী বলে উঠলেন। আমাদের ছেড়ে চলে গেল সেটা তো অন্য ব্যাপার, কিন্তু আমি যেটা ভাবছি সেটা অন্য কথা। কি কথা গো? দীপ যা বলে গেল সেই কথা। কি বলে গেল বলো তো? শুনলে না? বলে গেল যে আমি নাকি ওর জন্য কিছুই করিনি। আমি নাকি খুব স্বার্থপর, যা করেছি শুধু নিজের কথা ভেবে। ছাড়ো ওসব কথা, চা খাও, ঠান্ডা হয়ে যাবে। ছেড়েই তো দিয়েছি মাধবী। কিন্তু কিন্তু কি? অভিশাপ, মাধবী। অভিশাপ? আমি এক অভিশপ্ত পিতা। বলেই রজত বাবু চুপ করে গেলেন। অভিশপ্ত? কি যা তা বলছো তুমি? রজত বাবু তার কথার কোনো উত্তর দিলেন না। মাধবী দেবী দেখলেন, রজতবাবু গভীর চিন্তায় ডুবে গেছেন। সেই দিন মনে হচ্ছে যেন এই কবে পৈতৃক গ্রাম রায়পুর থেকে জেলা সদরে চলে এসেছেন। ওনার বাবা শুভময় বাবুরা 3 ভাই। বাবা ছিলেন সবার ছোট। লেখাপড়া খুব বেশি করতে পারেননি। তার অবশ্য কারণ ছিল। সেকালে ওই গ্রাম শুধু কেন, আশপাশের অনেক গ্রামেই পড়াশোনার চল ছিল খুবই কম। গ্রামে ছিল শুধু একখান প্রাইমারি স্কুল আর হাই স্কুল ছিল আরও 5 মাইল দূরের আরেকটা বড় গ্রাম তেঁতুলিয়ায়। সেখানে হেঁটে যেতে হতো কারণ বাড়িতে একটাও সাইকেল ছিল না। অভাব যদিও ছিল না, তবু সাইকেল কিনে দেননি দাদু অর্থাৎ শুভময় বাবুর বাবা। তার মতে সাইকেল ছিল বিলাসিতা। তবে তিনি যতদূর দাদুকে বুঝেছিলেন তাতে বুঝেছিলেন যে তাকে কোন একজন ছেলের জন্য নয়, কিনতে হলে 3 ছেলের জন্যই আলাদা করে 3টে সাইকেল কিনতে হতো। নইলে ছেলেরা নিজেদের মধ্যে শুধু ঝগড়াঝাটি করেই কাটিয়ে দিত দিনগুলো। ফলে দাদুদের 3 ভাইয়ের কারুর আর পড়ালেখা বেশি দূর এগোয়নি। দাদুর ভাইয়েরা কেউ অলসভাবে জমি চাষ অন্য লোকের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেরা বেশ আরামে দিন কাটাচ্ছিল। সে যুগে লোকেদের লেখাপড়ায় সেরকম উৎসাহ ছিল না। দাদুর বাবা মারা গেলে জমি জায়গা 3 ভাইয়ের মধ্যে ভাগ হয়ে যায়। আর দাদু পরিশ্রমী ছিল, দাদুর বুদ্ধি ছিল। তিনি বাড়িটার নিজের ভাগেই একটা ছোট দোকান করে উঠল। আর তার বুদ্ধি আর পরিশ্রমের ফলেই দোকানটা বেশ বড় হলো। ক্রমে হোলসেল দোকানে পরিণত হলো। তিনি বৃদ্ধ বয়সে এসে 3 ছেলেকেই তার অর্জিত সম্পত্তি সমানভাবেই ভাগ করে দিলেন। দাদুর অন্য 2 ভাই অচিরেই নিজেদের সম্পত্তি সব আরামে আয়াসে উড়িয়ে দিল আর এক প্রকার নিজেদের নিঃস্ব বানিয়ে নিল। কিন্তু দাদু কঠোর পরিশ্রম করে ব্যবসাটাকে কোনো রকমে টিকিয়ে রেখে ছেলেদের মানুষ করতে লাগলেন। একসময় তিনি তার এক মেয়ের বিয়ে দিলেন আর বিভিন্ন চেনাজানা লোকেদের তোষামোদ করে 2 ছেলেরও চাকরি করে দিলেন। তবে যেহেতু ছেলেরা বিশেষ লেখাপড়া জানে না, গ্রুপ ডি এর কাজ পেল তারা। দাদু নিশ্চিন্ত হলেন আর কিছুদিন পর স্বর্গবাস করলেন। দাদু ঠাকুমাকে খুব ভালোবাসতেন। তাই মাস 6 হয়নি, হঠাৎই ঠাকুমা এই পৃথিবী ছেড়ে নিজের পতি দেবতার কাছে চলে গেলেন। এই দাদুরই ছেলে রজতবাবুর বাবা শুভময় বাবু। তারাও 3 ভাই। শুভময় বাবুও একটা ছোট চাকরি করতেন। তিনি ছিলেন একজন প্রাইমারি স্কুলের টিচার। মাহিনা খুবই কম। সংসারটা নেহাত ছোট ছিল না। 2 ভাই আর 3 বোন ছাড়াও এক বিধবা বোনও ছিলেন সংসারে। অন্য দাদারা কেউ তাকে তাদের সংসারে জায়গা দেয়নি। শুভময় বাবু কিন্তু তাদের ফেরাতে পারেননি। তারও 1 ছেলে আর 2 মেয়ে। সংসারে এতগুলো প্রাণীকে নিয়ে ওই কম বেতনে সবকিছু মেইনটেইন করা সত্যিই দুঃসাধ্য ছিল। কিন্তু শুভময় বাবু স্কুলের বাইরে আরও 2টো কাজ করতেন। এক, ছোট ছোট ছেলেদের টিউশন পড়াতেন। আর করতেন রাজনীতি। ফলে মানুষের সঙ্গে যোগাযোগের পরিধিটা বেশি ছিল। তাই মাঝে মাঝে ওর কাছ থেকে বিনা সুদে কর্জ নিয়ে সংসারটাকে ম্যানেজ করে গেছেন যথাযথভাবে। বড় ছেলে সুজিত গ্রাজুয়েশন এর পর আর পড়তে চাইল না। কারণ তার রেজাল্ট ভালো নয়। অগত্যা ওকে নিজের স্কুলেই অ্যাসিস্ট্যান্ট টিচার এর চাকরি পাইয়ে দেন। রজত বাবুকে মাস্টার্স ডিগ্রি করিয়েছেন। আর তারপর পার্টির সোর্স নিয়ে ব্লকে একটা চাকরি করে দিলেন। বোনের ছেলেদের জন্যও যথাযথ ব্যবস্থা করেছিলেন। তাদের লেখাপড়া শেখানোর পর একজনকে পঞ্চায়েত অফিসে কোনোরকমে কেরানির চাকরিতে ঢুকিয়ে দেন আর অন্য ছেলেকে একটা দোকান করে দেন। তারা এখন আলাদা ঘর ভাড়া নিয়ে থাকে। মোটামুটিভাবে নিজেদেরটা চালিয়ে নেয়।
শুভময় বাবু ওর বোনের 2 মেয়ের বিয়েও দিয়ে দিয়েছেন। এখন ওরা মোটামুটি ভাবে প্রতিষ্ঠিত হয়ে অন্যত্র থাকে। রজত বাবুর পিসিমা জীবিত আছেন নাকি মারা গেছেন সে খবর তিনি জানেন না। যাই হোক, শুভময় বাবু ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করেছেন, করার চেষ্টা করেছেন। ভালোভাবে বেঁচে থাকার জন্য, ভালো প্রতিষ্ঠিত মানুষ করার জন্য তিনি নিজে যেমন কষ্ট করেছেন, এমনকি অনেক সময় একবেলা খেয়ে দিন পার করেছেন, বিশেষ করে শুরুর দিনগুলোতে। তারপর ছেলেকে মানুষ করার জন্য কি না করেছেন। রাজনৈতিক দলে যোগ দিয়েছেন শুধু পরিবারের কথা ভেবে, ছেলের কথা ভেবে। নিজের ছেলের চাকরি করে দেওয়ার জন্য লোকের কাছে কম গালমন্দ খাননি তিনি। কিন্তু তবু যতটা পেরেছেন ছেলেদের জন্য করে গেছেন। কিন্তু সেই দিনটার অপেক্ষায় তিনি ছিলেন না, যেদিন হঠাৎই একদিন সন্ধে বেলায় বাড়িতে বসেছিলেন, হয়তো কিছু ভাবছিলেন। এমন সময় ছেলে রজত ওনার কাছে এলো। এসে বলল, বাবা, এখানে বসে আছো? হ্যাঁ, এখানেই বসে আছি। তোর মাকে বললাম 1 কাপ চা দিতে, তা কতক্ষণ যে হলো, এখনো চা এলো না। আসবে, আসবে। আমি দেখে এলাম মা চা বানাচ্ছে। তোমার স্পেশাল তুলসী চা। হু, ওটা তো তোরা পছন্দ করিস না। কিন্তু জানিস তুলসী শরীরের পক্ষে কতটা উপকারী। ইমিউনিটি বাড়ায়, বুঝলি? রজত চুপ করেছিল। শুভময় বাবু বললেন, আচ্ছা, তোর কাজকর্ম কেমন চলছে বল। আমি ওই চাকরি করব না বাবা। সে কি? জানিস ওই চাকরিটা জোগাড় করার জন্য আমি কত কাঠখড় পুড়িয়েছি। বিডিও অফিসের সরকারি পার্মানেন্ট চাকরি। রিটায়ার্ড করার পর পেনশন আছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে টাকা খরচ করেছি, তারপর বিডিও অফিসেও ব্যবস্থা করেছি। সব মিলে লাখ 2 টাকা খরচ করেছি, আর সবচেয়ে বড় কথা কত লোকের সঙ্গে যে এই ব্যাপারে ঝামেলা করেছি তার অন্ত নেই। আর আজ তুই বলছিস যে এই চাকরি তোর ভালো লাগছে না। এই রকম চাকরি পাওয়া মুখের কথা নয়। আর তুই এই রকম সরকারি চাকরি পেয়েও ছেড়ে দিতে চাস? হ্যাঁ, চাই। কিন্তু কেন? আমি এত ভালো রেজাল্ট করেছি আর সেই আমি কিনা একটা ক্লার্কের চাকরি করব। কেন? কেরানির চাকরি খারাপ কিসে? তুমি তো সারা জীবন প্রাইমারি স্কুলের টিচার হয়ে কাটিয়ে দিলে, তুমি আর কি করে বুঝবে যে একটা ক্লার্ক মানে কতটা নিচু চোখে দেখে মানুষ? শুভময় বাবু হাসলেন। তাই নাকি? আমি তো এই প্রথম শুনলাম। যাই হোক, তোমাকে অফিসারের চাকরি করে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। এই ক্লার্কের চাকরি করতে করতেই একদিন তুমি অফিসার হয়ে যেতেই পারো। আমি সে পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আমি চাকরি ছেড়ে দিয়ে IAS এর কোচিং করব আর তারপর IAS অফিসার হব। এই চাকরিটা করতে করতেও তুমি সেটা করতে পারবে? না, পারবো না। তাহলে কি করবে? আমি চাকরি ছেড়ে দিয়ে দিল্লিতে গিয়ে কোচিং করব। কোচিং না নিলে এসব চাকরি পাওয়া যায় না। তুমি আমাকে উপস্থিত লাখ 3 টাকা দাও। কি বললে? 3 লাখ টাকা? পাবো কোথায় আমি ওই 3 লাখ টাকা? আমি তোমাকে পরিশোধ করে দেব। আমার কাছে থাকলে তবে তো আমি তোমাকে দেব। তুমি জোগাড় করতে পারবে? না, আমার পক্ষে সেটা সম্ভব নয়। আমি মেয়ের বিয়ে দিয়ে তার ঋণ এখনো শোধ করতে পারিনি। সেটা তুমি বুঝবে। ছেলে মেয়েদের জন্য তো এসবগুলো করতেই হয়। এটা সবাই করে, তুমি পৃথিবীর কোনো অষ্টম আশ্চর্য কিছু করছো না। একজন প্রাইমারি স্কুলের টিচারের বেতন কত, তা জানো? সেটা জানার দরকার তো আমার নেই বাবা। তবে কে জানবে? যারা জন্ম দিয়েছে, তারাই জানবে। আমি কেন জানতে যাব? উদ্ধৃতি চিহ্ন। কেন? বাবা মায়ের সুবিধা, অসুবিধা সন্তানরা দেখবে না? নিশ্চয় দেখবে, কিন্তু সেটা নিজের পায়ে দাঁড়িয়ে যাবার পর। আমি আমার সাধ্যমতো তোমাকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছি। কিন্তু আমার সেটা পছন্দ নয়। এবার আমার আর কিছুই বলার নেই। তবে টাকার কথা যদি ভেবে থাকো যে বাবা টাকা দেবে, তো আমি তোমাকে জানিয়ে দিচ্ছি যে আমার কাছে কোনো রকম টাকা পয়সা নেই। তাহলে দেবে না? আমি অপারগ থাকলেও হয়তো দিতাম না। কারণ IAS পরীক্ষায় চান্স পাওয়া কোন ছেলেখেলা নয়। তুমি বরং চাকরি করতে করতেই এইসব বিভিন্ন পরীক্ষাগুলো দেখতে পারো। নিজের যোগ্যতাটাও পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, তুমি তোমার কথায় অনড় আর আমিও আমার কথায় অনড়। আমি চললাম। মনে করো যে রজত মরে গেছে। একই কথা বলছিস রজত? শুভময় বাবু আর তার স্ত্রী অসীমা দেবী বলে উঠলেন। হ্যাঁ, ঠিকই বলছি। আজ থেকে তোমরা আর আমার মুখ দেখতে পাবে না।
রজত, খোকা, এদিকে আয় বাবা, শুনে যা। রজতবাবুর মা তাকে ডাকতে লাগলেন। শুভময় বাবু বললেন, ছেড়ে দাও অসীমা, ও যখন ছেলের বাবা হবে তখন সব বুঝবে। বাবা মাকে এই কথা বলার দুঃখটা কোথায় গিয়ে বিধে। রজত বাবু সেই যে গেলেন আর বাড়ি ফেরেননি কোনোদিন। বাড়ি থেকে বেরিয়ে সেই ক্লার্কের চাকরি করতে করতেই তিনি অনেক চাকরির পরীক্ষা দিয়েছেন। কোনটা অলিখিত পরীক্ষায় পাশ করেছেন তো ইন্টারভিউতে আটকে গেছেন, আবার কোনোটায় লিখিত পরীক্ষাতেই আটকে গেছেন। এক সময় তার ধৈর্যচ্যুতি ঘটে। শেষমেশ সিদ্ধান্তে আসেন যে সব হয় নিজের যোগ্যতার চেয়েও বেশি যোগ্যতা হয়তো অন্য কোথাও আছে। হয়তো কোচিং সেন্টারগুলোতেই এই রহস্য লুকিয়ে আছে। হয়তো সে যদি ভর্তি হতে পারত সেইসব কোচিং সেন্টারে, তাহলে সে একটা অফিসার র্যাঙ্কের চাকরি হতোই। একদিন অফিসের এক কলিগের বোনকে বিয়ে করে সংসারী হলেন রজতবাবু। সন্তান হলো, এক ছেলে দীপ আর মেয়ে দীপা। দুজনেই আজ প্রতিষ্ঠিত। মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে আইটি সেক্টরে কাজ করে, আর সেখানেই একটা ছেলের সঙ্গে লিভ ইনে আছে। বিয়ে নাকি ওর ভালো লাগে না। আর ছেলে ডাক্তারি পাশ করে এমডি করার পর বিদেশ যেতে চায়। আর সেই জন্য যে টাকা সে দাবি করে বসেছে তা রজত বাবুর সাধ্যের বাইরে। নতুন বাড়ি বিক্রি করেও কুলোবে না। শেষে টাকা না পেয়ে দীপ বলল, আমি চললাম। মনে করো দীপ মারা গেছে। সে আর বাড়ি ফিরবে না। যা পারি, যেভাবে পারি টাকা জোগাড় করে নেব। মাধবী দেবী বললেন, কি হলো, চাটা যে ঠান্ডা হয়ে গেল। রজতবাবু তখনও নিজের খেয়ালে ছিলেন। চুপ করে অন্যমনস্ক হয়ে ভাবছিলেন। মাধবী দেবী ওনাকে ঠেলা দিয়ে বললেন, এই, কি ভাবছো এত? ছেলের জন্য মন খারাপ তো, দেখবে ও ঠিক ফিরে আসবে। রজত বাবু এবার একটা বড় মতন শ্বাস নিয়ে বললেন, না মাধবী, ও আর ফিরবে না। ও রকম অলুক্ষণে কথা বলো না তো। বলতাম না, আজ আমি সব বুঝতে পারছি। সেই একই কথা আমার মুখ দিয়েও বেরিয়ে এসেছিল, জানো। কি বলছো তুমি? হ্যাঁ, আমিও বাবাকে সেই কথাই বলে বাড়ি থেকে চলে এসেছিলাম। হুবহু সেই কথা, যেগুলো দীপ আমাকে বলে গেল। আজ থেকে 20 বছর আগে। কিন্তু তুমি যে বলেছিলে, তোমার বাবা তোমাকে ত্যায্য পুত্র করেছিলেন। মিথ্যে বলেছিলাম। বাবার অভিশাপ আজ আমার জীবনে অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। ভুল বলছো, বাবা মা কখনো ছেলের অমঙ্গল চায় না। তারা সবসময় ছেলে মেয়ের ভালোটা বোঝে। আর নিজেরও ছেলে মেয়ের সামর্থ্য জানে, বোঝে। তুমি নিজেই ভেবে দেখো, একটা চাকরি তোমার নিজের যোগ্যতায় তুমি জোগাড় করতে পেরেছো। পারোনি। তোমার বাবা সেটা জানতেন। তাছাড়া ওনার সত্যিই কি সামর্থ্য ছিল, সেটা তো ভাবা দরকার ছিল তোমার। এখন সেটা ভাবি, আগে টিচারদের বেতন খুবই কম ছিল। তাতে সংসার চালানোই মুশকিল হয়ে যেত। কিন্তু বাবা যে করেই হোক আমাদের ভালোভাবেই মানুষ করেছেন। আমি সেসব ঠিকমতো বুঝতেই পারিনি। তবে আজ বুঝছি বাবার সেই অভিশাপেই আমার এই অবস্থা। হ্যাঁ, মেয়েটা বিয়ে করলো না। লিভ ইনে আছে। লিভ ইন মানে কি? আমি তো বলবো লিভ ইনে থাকা মানে একরকম কারো রক্ষিতা হয়ে থাকা। হ্যাঁ, জানি, দিল্লিতে ছেলেটার বউ বাচ্চা সব আছে। তবেই বোঝো, আজ আমাদের নিতা একটা বিবাহিত ছেলের রক্ষিতা। আমি বলছি তো আমি এক অভিশপ্ত পিতা। বাবা মা বেঁচে আছেন। মনে হয় আছেন। চলো ওনাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি। কোন মুখে যাব? মা বাবা সবসময় ক্ষমাশীল। তোমার নিজেকেই দেখো, তোমার ছেলে দীপ তোমার কাছে এলে তুমি কি ওকে ক্ষমা করবে না? ওদের কোন কথা কি আর অপরাধের সঙ্গে গণ্য হয়? ঠিক তেমনি, তোমার কোনো কথাই ওনাদের গায়ে লাগবে না। আর আমারও কত স্বাদ ছিল শ্বশুর শাশুড়ি আমার গার্জেন হিসাবে থাকবেন। আমার বাবা মা তো আমার জ্ঞান হওয়ার আগেই স্বর্গবাস করেছেন। দাদা বৌদিই আমাকে মানুষ করেছে। ওদের থেকেই আমি বাবা মার স্নেহ পেয়েছি। চলো একবার আমরা বাবা মার কাছে যাই। তাদের কাছে ক্ষমা চাই। কিন্তু এতদিন পর কোন মুখে যাব? চলো, এখন না গেলে আর কখনোই যাওয়া যাবে না। অনেক দিন পর রজত বাবা মায়ের কাছে গেলেন গ্রামের বাড়িতে। তারা বৃদ্ধ হয়েছেন। বাবা শুভময় বাবুর বয়স 80 পেরিয়েছে, তবু তিনি বেশ শক্ত আছেন। মাও এখনই ভেঙে পড়ার মতো নয়। রজত বাবু ওনাদের কাছে সমস্ত ঘটনা বললেন। ক্ষমা চাইলেন। ওনারা নাতি দীপকে ফোন করে ডেকে নিলেন। নিজেদের যা কিছু ছিল দিয়ে তাকে বিদেশ পাঠালেন। রজত বাবু আর মাধবী দেবী বাবা মাকে নিয়ে নিজেদের বাসায় নিয়ে গেলেন। তাদের সেবা যত্ন করতে লাগলেন।
গল্পটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কি ধরনের গল্প আপনারা চান তা কমেন্টে জানান, সেই ধরনের গল্প আমি লিখবার চেষ্টা করব।